আমি যখন গত বছর এলাম এখানে, আমার মনে আছে 27শে সেপ্টেম্বরে আমি এখানে এসেছিলাম। পৃথিবীর ইতিহাসে এই যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে, একই টাইপের ঘটনা পৃথিবীর অন্য দেশে ঘটেছে, কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, কারণ সেখানে সেই এলিমেন্টসগুলো খুবই স্ট্রংলি বিদ্যমান। বাংলাদেশে এই পুরো ঘটনাটাকে এতদিন ধরে বিপ্লব এবং গণ অভ্যুত্থান বলা হয়েছে। আপনারা যদি ইতিহাসের বইয়ে একটু খোঁজ করেন তাহলে মনে রাখবেন যে এই ধরনের ঘটনা পৃথিবীর অন্য জায়গাতে যেখানে ঘটেছে তাদেরকে এই ঘটনার 100 বছর, 200 বছর, 50 বছর বা খুবই রিসেন্টলি অ্যারাব স্প্রিং এর পরও সেটাকে বিপ্লবী বলছে। তো বাংলাদেশের ব্যাপারে 1 বছরের মাথাতে এখানে বলা হচ্ছে এটি একটি মেটিকুলাস, এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কিছুই বলতে হয় না, যারা ঘটনাটা ঘটিয়েছে তারাই বলেছে যে একটি মেটিকুলাস প্ল্যান এবং সাধারণ মানুষ জমি দিচ্ছে। আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যেভাবে কর্নার্ড হয়েছি গত 1 বছরে, আমাদের আসলে বলার তেমন ভাষা ছিল না। সাধারণ মানুষ গত মাত্র 12 মাসের মাথায় এদেরকে চাঁদাবাজ হিসেবে পেয়েছে, এদেরকে চোর, টোকাই এবং এদেরকে একটা জঙ্গি হিসেবে পেয়েছে। পৃথিবীর ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা এরকমভাবে টার্ন নেয় না। আপনারা যদি শব্দ শুনতে পান বা মানুষের প্রতিধ্বনির আওয়াজ শুনতে পান তাহলে আমি নিশ্চিত আপনারা এই যুক্তরাষ্ট্রে বসেই শুনেছেন, আগেই ভালো ছিলাম। এবং এটি যে শুধুমাত্র শুনেছেন তা না, বাংলাদেশের মানুষগুলো এখন, আপনাদেরকে খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চ নামে একটা পাকিস্তানি মঞ্চ করা হয়েছে বাংলাদেশে। সেই ইনকিলাব মঞ্চের যে ছেলেটি আছে, যে আমরা বলি ওকে বিহারি সম্রাট ওসমান হাদি নামে একটি ছেলে আছে, কিছুদিন আগে সে ভোট চাইতে রাস্তার মধ্যে গিয়েছিল। দেখেন, ঘৃণা প্রকাশের জন্য কোনো গালিগালাজের প্রয়োজন হয় না। মানুষ তার চেষ্টা, তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমি গত 13 মাসে যতটা না অবাক হয়েছি, আমি অবাক হয়েছি সেদিনের ছোট্ট মাত্র 10 সেকেন্ডের একটা ঘটনা। সেই ছেলেটি একটা লিফলেট দিচ্ছিল, ঢাকা 8 আসনে সে ইলেকশন করবে, চাচা এটা বলে ইলেক্ট দিয়েছে। সেই যে চাচা, অর্থাৎ যিনি চা বিক্রি করেন রাস্তায়, সেই লোকটি একটা সেকেন্ডের জন্য ছেলেটির দিকে তাকায়নি, ঘৃণাতে, এমন প্রবল ঘৃণা যে এই যে আমরা টিভিতে এত কথা বলছি, এই কথা বলে আপনি সেই ঘৃণা প্রকাশ করতে পারবেন না। একদম প্রান্তিক লেভেলের এক চাচা যে ওই ওসমান হাদির দিকে একটা সেকেন্ডের জন্য তাকালোই না। এখন বলেন তো, আমি এত টকশো করে বা আপনারা এত বলে এই ঘৃণাটি প্রকাশ করতে পেরেছেন? আমার এই ঘটনাটা বলার এই কারণ হচ্ছে যে আমার একটা অভ্যাস হচ্ছে, আমি খুব ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য করি, আমার ধারণা এগুলো গুরুত্বপূর্ণ। এই যে চাচা, এই চাচা হচ্ছে এই বাংলাদেশের এখন প্রতিভূ, অর্থাৎ ঘরে ঘরে। যেমন আমি চেন্নাইতে যখন যাই তখন বাংলাদেশের বিভিন্ন মানুষ সেখানে চিকিৎসার জন্য আসে। নট নেসেসারিলি যে প্রত্যেকটা মানুষই আওয়ামী লীগকে সমর্থন করে, একদম সাধারণ মানুষ আসে। আমাদেরকে দেখে, আমাকে যখনই তারা চেন্নাইতে দেখে রাস্তাতে এসে জড়িয়ে ধরে, আমার প্রথমে মনে হয় যে ওনার আওয়ামী লীগ করে কিনা, কারণ আমি তো খুব সাবধানে থাকি কখন কোথায় কার কি রিয়াকশন হয়। সে মানুষগুলো বলে যে দাদা আর পারছি না কোনোভাবে তারা বাংলা, প্রত্যেকটা মানুষ। এবার আমি চেন্নাইতে যারা ক্যান্সার চিকিৎসা নিতে এলো, অর্থাৎ তিনি মূল রোগী, তার সাথে যে অ্যাটেন্ডেন্টরা আসে, আত্মীয় স্বজনরা আসে, তাদের একটাই কথা, দাদা আপনারা কিছু একটা করেন। অর্থাৎ মানুষ চাইছে। তার মানে এই ব্যাপারটা এমন যে 1971 সালে যেমন বাংলাদেশের মুক্তি এনে দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ মানুষকে নিয়ে, বিশ্বাস করেন এখন সাধারণ মানুষের শুধু একটাই চাওয়া। এইভাবে অনেকে ইগো প্রবলেমের কারণে বলতে পারে না। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, অসংখ্য মানুষ আছে যারা এই লাল বদল হয়েছিল, কিন্তু ইগো প্রবলেমের কারণে আপনাদের কাছে এসে বলতে পারে না যে এখন তিনি লাল বদল থেকে আসলে ভুল বুঝেছে। তাদের যে চেষ্টার এমন যে দাদা দেশটা স্বাধীন হবে, আবার আপনারা কবে আসবেন? বাংলাদেশ আওয়ামী লীগের একটা মিছিল যখন বের হয় তখন আমি দেখতে পাই একটা রিক্সাওয়ালা দৌড় দিয়ে মিছিলে ঢুকে যায়, একটা চালা ঢুকে যায়। সুতরাং আমরা আমাদের জয়ের খুব দ্বার প্রান্তে। আমি সবসময় একটা কথা বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের এই পুরো ঘটনাটা, আমরা কেউই এটা আশা করিনি, এই ঘটনাটা বাংলাদেশ আওয়ামী লীগকে যেমন পুরে ঘাঁটি হয়। 5ই আগস্টের এই ঘটনার ফলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন বুঝতে পেরেছে তার শত্রু এবং তার মিত্র কারা।
এবং আমি আপনাদেরকে একটা গ্যারান্টি এই মুহূর্তে দিতে পারি, আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমি যতদূর জানি, আমার যতদূর জানার সুযোগ হয়, এই ইউনূস প্রশাসনকে অনেক জায়গা থেকে ঘিরে ফেলা হয়েছে। ঘিরে ফেলা হয়েছে এমন ভাবে যে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগে দেখেছেন যে 1 জন 2 জন করে মিছিল বেরোতো, এখন 500 জন 600 জন 1000 জন 2000 জন। আমরা ছোট 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 জায়গাতে অনেকটা গুচ্ছ ফুলের মতো আমরা যে এই মিছিলগুলো করছি, কে জানে আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে এই গুচ্ছ একটা মহিরু আকার ধারণ করতে পারে। ফলে আপনারা দেখেন, আপনারা যদি 1 বছরের পেছনের দিকে তাকান, আপনারা কতই হতাশ ছিলেন, কতই আপনাদের মন খারাপ ছিল। আজকের এই তারিখে আর গত 27 সেপ্টেম্বর 26 সেপ্টেম্বর আপনাদের ভেতরেই কত পরিবর্তন এসছে, আমরা কত আশাবাদী এখন। এই যে ইলেকশন হবে, ইলেকশন করবে, আমি একটা পরিষ্কার কথা বলে দিয়েছি, বাংলাদেশে এখন যারা ইলেকশন করবে এই ইউনূস হচ্ছে অবৈধ। এই ইউনূস অবৈধ শুধুমাত্র আমি একটা রাজনৈতিক জায়গা থেকে বলছি না, আমি একজন আইনজীবী প্র্যাকটিসিং লয়ার হিসেবে বলছি যে বাংলাদেশে 5ই অগস্টের পরে যারা ক্ষমতা নিয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী তারা অবৈধ। একটা অবৈধ সরকার যখন কোন ইলেকশন করে একদম বাই ডিফল্ট সেগুলো অবৈধ। ভবিষ্যতে যদি কোনো ইলেকশনের মাধ্যমে কোনো গভর্নমেন্ট আসে তাহলে সে অবৈধ হবে। বাংলাদেশে একমাত্র এই মুহূর্তে বাঁচার উপায়টা কি? বাঁচার উপায় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতা হস্তান্তর করেন, যদি তিনি মনে করেন তিনি দেশে আসবেন, ক্ষমতা হস্তান্তর করেন, যদি বাংলাদেশে এমন কোন সরকার হয়, তত্ত্বাবধায়ক সরকার বা হোয়াট এভার, তাদের হাতে তিনি হস্তান্তর করলে ইলেকশন হলে সেইটা হবে বৈধ। আদারওয়াইজ এই যে তারা 106 অনুচ্ছেদের কথা বলছে, এই যে তারা বলছে যে আমরা 106 অনুচ্ছেদের সমস্ত কিছু জেনে রাখেন, আমি একজন আইনজীবী এবং আমি কনস্টিটিউশনের উপরে আমার যতদূর জানাশোনা আছে, এটা একটা কমপ্লিটলি একটা দখলদার বাহিনী চলছে। আমি শুধু এতটুকুই বলি যে আমাদের জয়টা খুবই কাছাকাছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই জয়ের পর আমরা যে জয়ের কাছাকাছি চলে এসেছি, এই জয়ের পরে বা এই বিজয়টার পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম হই যে কতগুলো সাপ আমাদেরকে ছোবল দিয়েছিল আর কাদের কাদের মুখোশ শুকিয়ে পড়েছিল। একই সাথে যাতে আমরা না ভুলে যাই এই যে হৃদয় মিয়াদের মতো বা এই তরুণ যারা ছাত্রলীগ, যে ছাত্রলীগকে সবচাইতে বেশি তীর গ্রহণ করেছে কারা? ছাত্রলীগ, এরপরে যুবলীগ, যাদেরকে সবচাইতে বেশি তীর যাদের কাঁধে এসেছে ছাত্রলীগের উপরে। আজকেও যেমন বলা হয়েছিল সাদিক কায়েমের কথা। আসলে একটা মানুষ যখন বলে মুজিব আমার প্রাণ আমার জান, তখন আসলে তার 1000 টেস্ট করেও বোঝা যায় না সে খন্দকার মোশতাক নাকি সে আসলে তাজউদ্দিন আহমদ। এটা বোঝাটা খুবই কঠিন একটা ব্যাপার। ফলে ভবিষ্যতেও হয়তো এরকম থাকবে। তো আমি একটা কথাই শুধু বলবো, বাংলাদেশ তৃণমূল প্রমাণ করে দিয়েছে, আওয়ামী লীগের তৃণমূল, যে তারাই হচ্ছে এই দলের আসলে মূল হৃৎপিণ্ড, যেটা ছাড়া শরীর চলতে পারে না। ফলে আমি আমার বক্তব্য শেষ করবো এটা বলে, আমরা যেন এই আনসাং হিরো যারা ক্ষমতার সময় যারা নীরবে চোখের পানি ঝরায়, যারা কোনোদিন টাকা পয়সার জন্য আসে না, ক্রিম খেতে আসে না, আমরা যেন নেক্সট টাইম ওদেরকে ভুলে দেখাই। অ্যাটলিস্ট আমরা যাতে তাদের কাঁধে একটু হাত দিয়ে বলি থ্যাংক ইউ সো মাচ হোয়াট ইউ হ্যাভ ডান ফর আস। সো তৃণমূলকে আমরা যাতে ভুলে না যাই, ছাত্রলীগকে যেন ভুলে না যাই, যাদের উপরে সবচাইতে বেশি এই ভয়ঙ্কর অপবাদ এসেছিল। এবং আমাদের জয় খুবই সন্নিকটে। আমি মনে করি যে এই জয়ের পরের কর্তব্য নিয়ে আমাদের ভাবা উচিত। হচ্ছে যে আপনি যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বললেন, কেয়ারটেকার গভর্নমেন্ট অনুযায়ী তো সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি হচ্ছে ওবায়দুল শাহীন, প্রধান বিচারপতি। তো যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, কি এই ফরম্যাটেই আসবে নাকি মানে কিভাবে আপনি কি বলেন? প্রথমত হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমাদের সুপ্রিম কোর্টের মাধ্যমে একটি রায়ের মাধ্যমে সেটা বাতিল হয়েছিল। পরবর্তী সময়ে সেটা জানেন যে 15তম পঞ্চদশ সংশোধনী এসেছিল, যেটা সংসদেও বাতিল করা হয়েছিল। কিসের মাধ্যমে? সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়ের আলোকে বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। সেই সংবিধান সংশোধনের নাম কি? সেটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট। এই 15th অ্যামেন্ডমেন্টটাও এইবার এই অবৈধ ইউনূস সরকারের আদালত বাতিল করে দিয়েছে। এদেরকে তো আসলে আমি বিচারপতি বলি না, এগুলা হচ্ছে রাস্তার টোকাইকে ধরে এখানে এনেছে।
এরা এতই টোকাই, আমি কিন্তু বলার জন্য টোকাই বলি নাই, এরা এমনই টোকাই যে এই জাস্টিস, তার নাম ফাতেমা চৌধুরী বা হোয়াট এভার ইট ইজ, আমি নামটা মনে নাই, এদের নাম মনে রাখারও কিছু নাই, সে তার রায়ের ভেতরে এত সব ভুলভাল করেছে, এত সব ভুল আছে যে এই রায়টাও ঠিক রায় না। ফলে এই 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 যেই সব টোকাইরা এনে রিফাতকে বসিয়েছে, অর্থাৎ এখন যার নাম প্রধান বিচারপতি, আপনারা জেনে থাকবেন সে একজন সমকামীও বটে, যেটা নিয়ে হুজুরদের কোনো কথাবার্তা নাই, কিন্তু সেটা যাকগে, সেটা যেটাই হোক না কেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা হয়তোবা অনেক সময় যুক্তির ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে পরিস্থিতির কারণে মেনে নিতে হয়, যেটা আমি মানতে নারাজ। তারপরেও আমি বলছি আমাদের সলিউশনের জায়গাটা হচ্ছে এমন যে এখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা হচ্ছে রিভিউ পিটিশনে আছে। রিভিউ পিটিশনের মাধ্যমে যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে, তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আবার ফেরত আসলো। তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে পারে প্রধানমন্ত্রী। বাংলাদেশের এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন, তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের ভেতরে ইলেকশন সে কন্ডাক্ট করবে। তখন গিয়ে যেই সরকার আসবে সেটা বৈধ হতে পারে, প্রোভাইডেড ওই তত্ত্বাবধায়ক সরকার আসলেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে বাংলাদেশের আইন অনুযায়ী 151(b), আমি ভুল না করে থাকলে। ফলে পৃথিবী উল্টে যাবে, যা কিছু যাবে, আইন তো আর চেঞ্জ হবে না। একটা কথা আপনাদেরকে এইটাও বলে রাখা ভালো যে জামাতের একজন আইনজীবী, তার নাম হচ্ছে শিশির মনির, আপনারা নাম শুনে থাকবেন, সে এখন একটা নতুন সুর ধরেছে। সে বলেছে যে 106-এর অধীনে যে এই সরকার এসেছে এইটা আসলে ঠিক না, আপনারা ভবিষ্যতে ফেসে যাবেন। আমাদের কথাতেই এসছে তারা যে 106 যে ভুয়া ছিল, কারণ 106 ভুয়া থাকবে না কেন? 106-এর ভিতরে লেখা আছে যে 106টা কি, এটা একটু সর্বপ্রশ্ন জানা দরকার। সেটা হচ্ছে যে এমন পরিস্থিতি যদি বাংলাদেশে হয় যে ওই পরিস্থিতিতে কি হবে এটা কেউ বুঝতে পারছে না, তখন রাষ্ট্রপতি এই ব্যাপারটা জানতে চাইবেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি তার সমস্ত বিচারপতিদেরকে নিয়ে ফুল কোর্ট বসাবেন। ফুল কোর্ট বসালে সেই সময় একটা ফুল হিয়ারিং হবে। ওই হিয়ারিং এর মধ্যে তিনি যে মতামতটা দিবেন সেইটা শুধুমাত্র মতামত, ওইটা রাষ্ট্র মানতেও পারে নাও মানতে পারে। আমি ধরে নিলাম যে মানবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ওই যে ঘটনার পরে মানে 5 তারিখ থেকে 8 তারিখ, ওই সময় ওবায়দুল হাসান শাহিন এবং আপনার বিচারপতি যে রহিম সাহেব, মানে পুরো নাম যেন কি, এনায়েতুর রহিম সাহেব, বিচারপতি এনায়েতুর রহিম এবং বিচারপতি ওবায়দুল হাসান শাহিন সাহেব, উনারা দুইজনই ক্যান্টনমেন্টে বন্দি বলতে ওইখানে ছিলেন। তো ক্যান্টনমেন্টে থাকা অবস্থাতে ওনারা ফুল হিয়ারিং করলেন কিভাবে, এবং ওইখানে কারো সিগনেচার না। আপনারা এর মধ্যে এইসব ইতিহাস জানেন। এখন তারা নতুন করে বলছে যে এই সরকার 106-এর অধীনে আসে নাই, এই সরকার এসেছে জনগণের চরম অভিপ্রায়ের মাধ্যমে। তো প্রথমত এই জনগণ, কত জনগণ ছিল? আমি ধরে নিচ্ছি যে 10 লক্ষ ছিল, না 10 লক্ষ না, ওদের জন্য আরেকটু সুবিধার জন্য ধরে নিলাম 50 লক্ষ ছিল। মানে যদিও এই কথা শুনে অনেকের হাসি চলে এসেছে, 50 লক্ষই ছিল ওদের পক্ষে। তো 20 কোটি জনগণের মধ্যে 50 লক্ষ কত %? তার মানে হচ্ছে এখন যদি আমি আমার আওয়ামী লীগের দলবল নিয়ে কালকে ক্ষমতা দখল করি, আবার ক্ষমতা দখল করে আমি ক্ষমতা রিগেইন করি, এরপরে যদি আমাকে সরিয়ে দিয়ে আবার কেউ আসে, তাহলে 1 মাসে 5 বার জনগণের ইচ্ছে পরিবর্তন হয়। মানে আপনার মন চাইলেও আপনি একটা গভর্নমেন্টকে আপনি জঙ্গি হামলা করলেন। ফলে ওরা এখন অ্যাটলিস্ট একটা জায়গাতে তো এসেছে, যে বলে না যে আব উট পাহাড়কে নিচ, বলে না যে পাহাড়ের নিচে মাত্র এসে দাঁড়িয়েছে, এইটা বলা শুরু করেছে যে এই সরকার অবৈধ, এটা জনগণের চরম ইচ্ছাতে গঠিত হয়েছে। আমি আবারও বলি, পরিষ্কারভাবে বলি, বাংলাদেশে একমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতে পারে অনলি এবং অনলি একটা পদ্ধতিতে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন, দেশে ফেরার পরে নিয়মতান্ত্রিক উপায়ে যদি তিনি মনে করেন যে তিনি একটা ইলেকশন দিবেন, তখন তিনি তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত আসে তখন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবে। 3 মাসের ভিতরে ইলেকশন কন্ডাক্ট হওয়ার পরে তো ইলেকশন হবে। এই ছাড়া বাংলাদেশে যদি বাংলাদেশের সবচেয়ে টপ লয়ারও এসে আপনাকে ভূগোল বোঝায়, অ্যাটলিস্ট আমার কথাটা রেফার করে বলবেন যে ব্যারিস্টার নিজুম মজুমদার এই কথা বলে গেছে, এর বাইরে আর কিচ্ছু নাই, নাথিং। এটা আপনারা বিশ্বাস করতে পারেন কিংবা আপনারা বইপত্র পড়ে নিতে পারেন। আপনার প্রশ্নের জবাব পেয়েছেন?
থ্যাংক ইউ। এ বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন। I have a question to you.